আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে প্রথম অধ্যায়ের বেসিক আলোচনা থেকে আলোচনা করব রসায়ন পাঠের গুরুত্ব। অর্থাৎ এই যে তোমরা কেমিস্ট্রি বইটা পড়বা বা কেমিস্ট্রি সম্পর্কে জানবা, এটার গুরুত্বটা আসলে কতখানি, এটা কেন জানা ইম্পর্টেন্ট, এটা না জানলে আমাদের কি কি সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। তো আসো আমরা এইগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো, তো আমাদের দৈনন্দিন যে কাজসমূহ আছে, আমরা দৈনন্দিন যে কাজগুলো করি, এই কাজগুলোকে আমরা কয়েকটা সেক্টরে ভাগ করতেছি। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র, একটা হচ্ছে কৃষি ক্ষেত্র, একটা হতে পারে পরিবেশ সুরক্ষা, আরও এরকম বিভিন্ন সেক্টর থাকতে পারে যেই সেক্টরগুলোর সাথে কেমিস্ট্রি রিলেটেড। এখন আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যে ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টেই আসো, আমরা যেইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আসলে কেমিস্ট্রি কীভাবে রিলেটেড। তো প্রথম যেই পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো যে মানে কেমিস্ট্রির নলেজ ব্যতীত কোনো অ্যান্টিসেপটিক বলো, কোনো ঔষধের কথা বলো, কোনো অ্যান্টিবায়োটিকের কথা বলো, এগুলো কখনোই কেমিস্ট্রির উপাদান ব্যতীত সম্ভব নয়। তো এই কেমিস্ট্রির নলেজ থেকেই কিন্তু আমরা এই ঔষধ উৎপাদন কথা বলো, অ্যান্টিবায়োটিক উৎপাদন, অ্যান্টিসেপটিক উৎপাদন, এগুলো কিন্তু আমরা মূলত কেমিস্ট্রির নলেজ থেকেই করে থাকি। কেমিস্ট্রির উপাদানগুলো ব্যতীত কখনোই কোনো ঔষধ বলো, মানে যে কোনো কিছুই মেডিকেল আইটেমের এটা করা সম্ভব নয়। আসো আমরা এখানে একটু ডিটেলসে জানার চেষ্টা করি। বলছে দেখো, মানে ফার্স্টে আসো ঔষধ তৈরি এবং তার ব্যবহার। এই যে তুমি ঔষধ খাচ্ছ বা ঔষধ গ্রহণ করতেছো, ইনজেকশন নিচ্ছ, এটা কি একটা পরিমাণ মতো মেপে মেপে নেওয়া হচ্ছে? এখানে কিন্তু কেমিস্ট্রি একটা হিউজ নলেজ আসতেছে। ক্যান্সার, ডায়াবেটিস থেকে শুরু করে যে কোনো ঔষধের মূল মন্ত্রই হচ্ছে রাসায়নিক উপাদান। জ্বর, ব্যথা উপশমের প্যারাসিটামল, অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড ট্যাবলেট, দেহে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক সহ সকল ওষুধ রসায়ন গবেষণার ফল। অর্থাৎ এই ওষুধগুলো তৈরি হয়েছে রাসায়নিক গবেষণা ক্ষেত্রে। গবেষণা ক্ষেত্রে মানুষজন এগুলো নিয়ে কাজ করেছে, এই সকল উপাদান তৈরি করেছে, সেগুলো মানুষকে সেবন করিয়ে যখন দেখছে যে না, মানুষ এগুলো থেকে নির্মূল হচ্ছে, এগুলো থেকে মানুষ মুক্তি পাচ্ছে, সেই রসায়নের ফলকে আমরা বলতে পারি কি চিকিৎসা ও স্বাস্থ্যসেবার যে সেক্টর, সেই সেক্টরে রসায়নের একটা বিশেষ অবদান গেল। এটা সেকেন্ড কাহিনী আসো, রোগ নির্ণয় ও ল্যাব টেস্ট। এই যে বিভিন্ন জায়গায় যে রোগ নির্ণয় করা হয় ল্যাব টেস্টের মাধ্যমে, এখানে কিন্তু রসায়নের একটা অবদান রয়েছে। বলতেছে শরীরের রক্ত, মূত্র বা অন্যান্য নমুনার জৈব রাসায়নিক পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা হয়। ল্যাবে ব্যবহৃত বিভিন্ন এবং আধুনিক রোগ নির্ণয় পদ্ধতির ভিত্তি হলো রসায়ন। অর্থাৎ এই যে বিভিন্ন বিকারক তুমি সেখানে ল্যাবে ব্যবহার করতেছো, এই সকল বিকারক ব্যবহার করে আমরা ল্যাব টেস্ট করি এবং নমুনার একটা পার্সেন্টেজ হিসেব করি যে নর্মাল একজন সুস্থ মানুষের কতটুকু থাকা উচিত, একজন অসুস্থ রোগীর কতটুকু থাকতে পারে বা কতটুকু কি হতে পারে, এটা কিন্তু আমরা ল্যাব টেস্টের মাধ্যমে করি। এবং এই ল্যাব টেস্টও কিন্তু রাসায়নিক গবেষণার ফসল। অর্থাৎ ফার্স্টে এই প্রসেসটা আমরা গবেষণাগারে শিখেছি যে এগুলো আসলে কীভাবে করা হয়, কীভাবে মানুষের ব্লাড টেস্ট করা হয়, কীভাবে ব্লাডের মধ্যে ম্যালেরিয়া বা আরও অন্যান্য জীবাণু পাওয়া যায় কিনা, রক্তের সাথে মিশে যায় কিনা, সেগুলো টেস্ট করা হয়। এগুলো কিন্তু প্রথমত এগুলা রাসায়নিক গবেষণাগারে মানুষ শিখে যে হ্যাঁ টেস্টগুলো এভাবে করতে হয়। দেন সেইটা আমরা মেডিকেল সেক্টরে সেট আপ করে দেন সেখান থেকে আমরা এটা থেকে ফলাফল নিয়ে আসতে পারি। বাট মূলটা কিন্তু যে গবেষণার ফসল গেল। 3 নাম্বার আসলে ভ্যাকসিন ও অ্যান্টিসেপটিক। রসায়নের মাধ্যমে ভাইরাসের প্রোটিন গঠন বিশ্লেষণ করে ল্যাবে এর প্রতিশোধক, ঠিক আছে, ল্যাবে এর প্রতিশোধক ঔষধ তৈরি করা হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, রোগ সংক্রমণ ঠেকায়। এটি মূলত ভ্যাকসিন। অ্যান্টিসেপটিক হলো একটি নির্দিষ্ট রাসায়নিক উপাদান যা ক্ষতস্থানের অণুজীবকে ধ্বংস করে পচন বা সংক্রমণ রোধে সহায়তা করে। আচ্ছা, ভ্যাকসিন বলতে বোঝানো হয় যে ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে, করোনার ভ্যাকসিন, এর আগেও কিন্তু আমরা ভ্যাকসিন দিতাম বিভিন্ন টিবি রোগ, তারপরে টাইফয়েড বা আরও অন্য রোগের কিন্তু এরকম ভ্যাকসিন দেওয়া হয়। বহু বছর পৃথিবীতে এরকম মহামারী আসতো, এই মহামারীগুলো সবসময় ভ্যাকসিন দ্বারা আমরা নির্মূল করার চেষ্টা করেছি বা চেষ্টা করব সামনে। তো এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলোতে কিন্তু কেমিস্ট্রির অবদান রয়েছে। কেমিস্ট্রির অবদান থেকেই কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার বলো, মানুষকে সুস্থ করে তোলা বলো, অ্যান্টিসেপটিকের কথা বলো, সব কিছু কিন্তু রাসায়নিক গবেষণার ফসল। তো ওভারঅল তুমি বলতে পারো রসায়ন এবং তার গবেষণা ক্ষেত্র ব্যতীত এই যে আমরা কাজগুলো করেছি, এই কাজগুলোর কোনোটাই করা সম্ভব নয়। দ্যাট মিনস নির্মূল করা, রোগ দূর করা, ঔষধ মানে না খেয়ে আমরা সুস্থ হওয়া, এগুলো কখনো কল্পনা করা যায় না। বিধায় আমরা কিন্তু কেমিস্ট্রির এখানে একটা হিউজ একটা অবদান আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আসো সেকেন্ড খাত, সেটা বলতেছে কি খাত? কৃষি খাত। কৃষি খাতে কেমিস্ট্রি কিভাবে কাজ করতেছে? প্রথম কথা হচ্ছে সারের ব্যবহার। দেখো, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করে মাটির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদন কয়েক গুণ বাড়াতে রসায়নের জ্ঞান অপরিহার্য। ইউরিয়া,
বা টিএসপির মতো রাসায়নিক সারের সঠিক মিশ্রণ প্রয়োগ সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্পর্কে রসায়ন থেকে জানা যায়। সহজ কথা আমি একটু বলি, আমরা যেরকম কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা কি করি, দুধ খাই, ডিম খাই, আমাদের প্রোটিন দরকার, সেই প্রোটিনটা আমাদের দেহে গিয়ে আমাদেরকে আবার বুস্ট করে তুলে আমরা আবার এনার্জি পাই, দেন আমরা আবার কাজ করি। তো উদ্ভিদ বা বা মাটির কথা যদি বলি, আমি মাটিকেই ফার্স্টে হাইলাইট করতেছি। দেখো তুমি একটা জমিতে ফসল ফলাচ্ছ, ধান ফলাচ্ছ বা অন্য একটা ফসল ফলাচ্ছ, তো জমি যখন বারবার এরকম আমরা ফসল ফলাই, জমি কি হয়, বারবার ফসল দিতে দিতে তার উর্বরতাটাকে নষ্ট হয়ে যায়, তারও পুষ্টি উপাদান দরকার। তখন আমরা কি করি, ওই জমিতে যখন সেকেন্ড টাইম বা 3 নাম্বার টাইমে যখন আমরা অন্য একটা ফসল রোপণ করি, তখন কিন্তু আমরা ইউরিয়া, টিএসপি সহ অন্যান্য সার প্রয়োগ করি। এই ইউরিয়া টিএসপি হচ্ছে আমরা যেরকম দুধ ডিম গ্রহণ করে একটু বুস্ট আপ হই, ইউরিয়া টিএসপি হচ্ছে উদ্ভিদের জন্য বা মাটির উর্বরতাকে আরও গ্রো আপ করার জন্য এরকম একটা বুস্ট আপ একটা উপাদান, যেটা কিনা কেমিস্ট্রি থেকে তৈরি করা হয়। তো দেখো ইউরিয়া সারের সংকেত যদি আমি বলি, ইউরিয়া সারের সংকেত কি, এরকম NH2CONH2, এটা হচ্ছে আমার ইউরিয়া সারের সংকেত। তো এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কিন্তু মাটির উর্বরতাকে বৃদ্ধি করে, ফসলের ফলনটা ভালো হয়, জমিতে যদি কোনো ক্ষতিকর কিছু থেকে থাকে সেগুলোকে মেরে ফেলে কীটনাশকের সাহায্যে, তো ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এরকম কেমিক্যাল উপাদানগুলো। কীটনাশকের কথা বলতে না বলতে চলে আসে দেখো কীটনাশক। তো দুইটা জিনিস, একটা হচ্ছে যে উর্বরতাকে বৃদ্ধি করা বা ফসলের মানটাকে বৃদ্ধি করা, তখন তুমি কি প্রয়োগ করো জমিতে, সার। আর কীটনাশক কোনটা, এই জমিতেই কিন্তু রয়েছে আগাছা, এই জমিতেই রয়েছে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়। এই ক্ষতিকর পোকামাকড় এবং আগাছা যেটা ফসলকে নষ্ট করে দিতে পারে, এই সকল ক্ষতিকর পোকামাকড় আগাছা থেকে আমাদেরকে রক্ষা করতে আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে কীটনাশক। এখন দেখো এখানে কি বলছে, ফসলে আক্রমণকারী ক্ষতিকর পোকামাকড় ছত্রাক ধ্বংস, ফসলের গুণগত মান রক্ষা করতে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়। রসায়ন পাঠের মাধ্যমে এসব রাসায়নিক সঠিক মাত্রা, পরিবেশ বান্ধব ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া সম্ভব। এটি কৃষকের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি রোধ করে এবং ফসলকে সুরক্ষিত রাখে। কীটনাশকটা আমাদেরকে ব্যবহার করা হয় এই জন্য, যেটা বললাম, যাতে করে আগাছা বলো বা কোনো পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড় যেন আমার ফসলকে নষ্ট না করে, এই জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। কীটনাশক ব্যবহারের ফলে কৃষক কি হয়, লাভবান হয়। যদিও কীটনাশক প্রয়োগ করতে কৃষকের একটু খরচা হয়, কিন্তু নর্মালি যতটুকু খরচা হয় তার থেকে সে ভালো প্রোডাক্ট ঘরে তুলতে পারে, ভালো ফলনটা সে ঘরে তুলতে পারে। এই ভালো ফলনটা তার আয়টাকে বৃদ্ধি করে দেয়। তো সর্বোপরি এখানেও কিন্তু তোমার এই কীটনাশকের যে উপাদানগুলো থাকে, এই কীটনাশকের উপাদানগুলো কিন্তু ল্যাবে তৈরি করা হয় গবেষণা ক্ষেত্রে। আমরা ফার্স্টে আগে ট্রাই করি যে আমি যার উপরে, মানে যে সকল পোকামাকড়ের উপরে আমি এটা অ্যাপ্লাই করব, ওই সকল পোকামাকড়ের গঠন নিয়ে আমি কাজ করি, দেন তার সাথে বা তাকে মেরে ফেলতে কি বানানো লাগবে সেই অনুযায়ী কাজ করে কিন্তু কীটনাশকটা তৈরি করা হয়, যাতে করে আমি ওই কীটনাশক দিয়ে ওই পোকামাকড়গুলোকে যেন সহজেই মেরে ফেলতে পারি এবং আমার ফলনটা যেন ভালো হয়। যাচ্ছি পরেরটাতে, প্রিজারভেটিভস। আচ্ছা দেখো, যেসব রাসায়নিক পদার্থ খাদ্যের পচন রোধ করে অণুজীব, ব্যাকটেরিয়া নিরাপদ রাখে তাদেরকে প্রিজারভেটিভ বলে। যেমন ভিনেগার, লবণ, সোডিয়াম বেনজয়েড, এই যে নামগুলো দেখো, ভিনেগার, লবণ, সোডিয়াম বেনজয়েড। ভিনেগারের সংকেত কি, ভিনেগারের সংকেত হচ্ছে CH3COOH। আচ্ছা, লবণের সংকেত কি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম বেনজয়েটের এরকম সংকেত রয়েছে। এই যে উপাদানগুলো, এগুলো সব কিন্তু কেমিস্ট্রির উপাদান। এই উপাদানগুলো কি করে, খাদ্য সংরক্ষণ করে। কিভাবে খাদ্য সংরক্ষণ করে, এই সকল উপাদানের একটা হিডেন ট্যালেন্ট রয়েছে, এদের সংস্পর্শে ব্যাকটেরিয়া বা আরও অন্যান্য অণুজীবগুলো সার্ভাইভ করতে পারে না। তো ব্যাকটেরিয়া সহ অন্যান্য অণুজীবগুলো যদি সার্ভাইভ করতে না পারে, বিশেষ করে ব্যাকটেরিয়া, আমরা জানি খাদ্য পচনে কার সহায়তা সব থেকে বেশি থাকে, ব্যাকটেরিয়ার। তো যদি কোথাও ব্যাকটেরিয়া না থাকে, সে কি করবে না, খাদ্যকে পচাতে পারবে না, এবং খাদ্য না পচলে খাদ্য অবশ্যই অনেকদিন ভালো থাকবে, যেটা আমাদের যেরকম লাভ হবে, এরকম যারা ব্যবসায়ী আছে তাদের জন্য এটা লাভ হবে। তো এই সকল উপাদান, ভিনেগার, লবণ, সোডিয়াম বেনজয়েড, এই সকল উপাদানের সাহায্যে আমরা খাদ্যের স্বাদ, পুষ্টিমান অপরিবর্তিত রেখে এটাকে পচনমুক্ত করে ফেলতে পারি। তো দুইটা পার্ট নিয়ে আলোচনা করা হয়ে গেল, একটা হচ্ছে কৃষিখাত আর একটা হচ্ছে কি, চিকিৎসা ক্ষেত্র। সো আই থিঙ্ক তোমরা এই দুইটা পয়েন্ট প্রপারলি বুঝতে পেরেছো। নেক্সট পার্ট দেখো কি বলেছে এখানে, যে দূষণ, মানে ফার্স্টে আমরা ফোকাস করতেছি এবার পরিবেশ সুরক্ষা, অর্থাৎ এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে আমাদের কেমিস্ট্রির কি নলেজ প্রয়োজন হবে। তো এখান থেকে ফার্স্টে আসো দূষণ নিয়ন্ত্রণ। তোমরা খেয়াল করবা যে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন ক্ষতিকর গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে বায়ুমণ্ডলের সাথে, যেরকম কে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর কে, কার্বন মনোঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এবং বিভিন্ন ভারী ধাতু যেরকম পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, মার্কারি, এরা
সহ আরো অনেক রাসায়নিক দ্রব্য বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের সাথে মিশে পরিবেশকে দূষিত করছেন। এই সকল রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব নির্ণয় এবং তা দূর করার পদ্ধতি রসায়নের মাধ্যমে শিখে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ এই যে দূষণগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অন্যান্য ভারী ধাতুর কথা যেগুলো মেনশন করা হলো, এই দূষণ সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলো যতটুকু কম পরিমাণে উৎপন্ন করা যায়, একদম যে উৎপন্ন হবে না এমনটা না, যতটুকু কম পরিমাণে উৎপন্ন করা যায় সেইটুকু চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কি করি, উৎপন্ন করে সেগুলোকে আমরা না করে, মানে কোনো একটা দূষিত পদার্থ ডিরেক্টলি আমরা পরিবেশের সাথে মিশিয়ে দিই। অবশ্যই সেটার ক্ষতির মাত্রাটা কমাতে হবে, ক্ষতির মাত্রাটা কমিয়ে দেন সেটাকে আমাকে অবমুক্ত করতে হবে। আচ্ছা, ওজোন স্তর রক্ষা। তো দেখো সিএফসি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস কিভাবে ওজোন স্তর ধ্বংস করছে তা রসায়নের মাধ্যমে জেনে বিকল্প গ্যাস ব্যবহার করতে পারি। মানে যে সকল ক্ষেত্রে সিএফসি বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, আমরা এটার অল্টারনেটিভ চিন্তা করতে পারি। কেন? এই গ্যাসগুলো আমাদের ওজোন লেয়ারকে ধ্বংস করছে। ওজোন লেয়ারের কাজ কি বলতো? সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আমাদের পৃথিবীতে আসতে চেষ্টা করে, এই অতি বেগুনি রশ্মিগুলোর প্রোটেকশন লেয়ারের নাম হচ্ছে ওজোন স্তর। অর্থাৎ এই ওজোন লেয়ারটা তোমার অতি বেগুনি রশ্মিকে কি করে? প্রোটেক্ট দেয়, প্রোটেক্ট করে আর কি। তা আমরা যদি এটাকে রক্ষা করতে পারি, মানে আমরা যদি সেই ওজোন লেয়ারটাকে করতে পারি, তাহলে এটা এখান থেকে কিন্তু কি হবে বলতো? এখান থেকে তোমার যে ক্ষতিকর গ্যাসগুলো আছে, সেই ক্ষতিকর গ্যাসগুলো সহজেই পৃথিবীতে আসতে পারবে না। এবং এই ক্ষতিকর গ্যাসগুলো মূলত বা এই ক্ষতিকর রশ্মিগুলো মানুষের ডিএনএ স্ট্রাকচারকে পরিবর্তন করে ফেলে। তো আমরা এই ক্ষতিকর গ্যাসগুলোকে যেন নিঃসৃত না হয় এবং ওজোন লেয়ারকে যেন ধ্বংস না করে, সেই ব্যাপারে আমরা কি থাকবো? সচেষ্ট থাকবো। নেক্সট পার্ট কি বলছে দেখো, শিল্পায়ন ও আমাদের দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা কি দরকার বলতো? সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, ঠিক আছে? এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো সমস্ত কিছু কিন্তু কেমিস্ট্রি থেকে আসছে। সো তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা হতে চাইলে এই উপাদানগুলো বাদে কি আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবা না। এখন সাবানটা কেন গুরুত্বপূর্ণ? সাবানের সংকেত কি? সোডিয়াম স্টিয়ারেট, একটা কেমিক্যাল উপাদান। ডিটারজেন্টের সংকেত কি? সোডিয়াম লরাইল সালফেট। এই যে উপাদানগুলো আছে, টুথপেস্ট বলো, টুথপেস্টের মধ্যে ক্ষারীয় উপাদান থাকে, শ্যাম্পুর মধ্যে বিভিন্ন উপাদান থাকে। তো এই উপাদানগুলো কিন্তু আমরা কেমিস্ট্রির নলেজ ব্যতীত এগুলো কখনোই আমরা ঠিক করতে পারবো না। আচ্ছা, এবং এইসব উপাদান জেনে আমরা আমাদের ত্বককে কি করতে পারবো? সুরক্ষিত করতে পারবো। তারপরে বলতেছে নির্মাণ সামগ্রী। আধুনিক ঘর বাড়ি স্থাপনা তৈরির প্রধান উপকরণ যেরকম সিমেন্ট, রড, রং, কাঁচ তৈরিতে রসায়নের ভূমিকা প্রধান। সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়া বা রডে মরিচা রোধ করার প্রক্রিয়া, এগুলো কিন্তু আমরা রসায়ন পাঠের মাধ্যমে জানতে পারি। এই জ্ঞান টেকসই, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণে প্রকৌশলী এবং স্থপতিদের কি করে? সহায়তা করে। বস্ত্র শিল্প। আচ্ছা, পোশাকের জন্য সুতা বা তন্তুর প্রয়োজন হয়। এই তন্তুর থেকে শুরু করে বিভিন্ন রং, উজ্জ্বলতা বাড়ানো পর্যন্ত প্রত্যেকটি ধাপে রসায়ন ব্যবহৃত হয়। সুতরাং সুতি, সিল্ক বা পলিয়েস্টারের মতো কৃত্রিম রাসায়নিক গঠন, রঙের স্থায়িত্ব নিশ্চিতকরণ সহ কাপড়ের গুণগত মান নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব রঞ্জক ব্যবহারে রসায়ন পাঠ অপরিহার্য। রঞ্জক মানে হচ্ছে ডাইং। ডাইং বলতে জাস্ট দেখো, আমরা সুতার সাথে বিভিন্ন রং মিশাই, রং মিশিয়ে আমরা সুতোটাকে কি করি? আমরা সুতোটাকে কিন্তু কালারফুল করে ফেলি এবং সেখান থেকে যে জামাটা তৈরি হয়, সেই জামাটা বিভিন্ন কালারফুল হয়। আমরা এক একজনের এক একটা চয়েস থাকে, আমরা সেই চয়েসের সাথে মিল রেখে ওই জামাটা আমরা ব্যবহার করি বা ওই কালারের জামা আমরা ব্যবহার করতে পারি। তো তুমি বলতে পারো শিল্পায়ন এবং প্রত্যাহিক জীবনে আমাদের যেই ব্যবহারের যে উপকরণগুলো আছে, সেখানেও কিন্তু কেমিস্ট্রির গবেষণাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে বলা যায় যে রসায়নের গুরুত্বটা আসলে লাইফের প্রত্যেকটা সেক্টরে। আমরা এখানে জাস্ট 4টা পয়েন্ট নিয়ে কথা বললাম। একটা হচ্ছে মেডিকেল সেক্টর, একটা হচ্ছে কৃষি সেক্টর, একটা হচ্ছে পরিবেশকে মানে নিউট্রাল রাখা, ভালো রাখা, সুস্থ রাখা, আর একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের রসায়ন। সবগুলো ক্ষেত্রে আমাকে রসায়নটাকে মেনটেন করতে হবে। রসায়নের জ্ঞান যদি আমি না জানি, তাহলে এখান থেকে আমরা এই ফলাফলগুলো বের করে আনতে পারবো না। তাই সর্বোপরি বলা যায় যে রসায়নের পাঠের গুরুত্ব অনেক রসায়ন পাঠের গুরুত্ব অনেক বেশি, যেই পাঠের গুরুত্ব থেকে কিন্তু আমরা এতগুলা জিনিসের ছোট ছোট জিনিস আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো তাহলে এই পর্যন্তই আমাদের এই পর্বের আলোচনা ছিল, শেষ করে ফেলেছি। আশা করছি তোমরা এটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।